আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচ। এই কোয়ার্টারের ফিজিক্সের লাস্ট ক্লাসে আমার সাথে সকলকে ওয়েলকাম করতেছি। আজকে আমরা অফিসিয়ালি গতিবিদ্যা চ্যাপ্টারটার শেষ ক্লাস করতে যাচ্ছি। তো কেমন আছেন সবাই? ভাইয়াকে দ্রুত কমেন্ট করে জানান। আমার সাথে অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন। আমার সাথে জয়েন করার প্রথম যে ব্যক্তি কমেন্ট করেছেন তার নাম ইয়ামিন হাসান। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। রেটিনা সরকার, নীলুফা আক্তার, ইমন মিয়া, তারপর মোসাম্মদ সিথি বিথি আলম, তারপর সবুজ চন্দ্র, ফাতিহা হাসান, আফরোজা ঐশী, জুই আক্তার, আহ তারপর তারপর আরো অনেকে আছে, উদিতা বিশ্বাস, তারপর আছে ফাতিমা খাতুন, তিশা আক্তার। আচ্ছা, আচ্ছা, আরো অনেকে আছে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। আজকে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আমাদের চ্যাপ্টার আসলে কোনো কিছু পড়ানো বাকি নাই। আমরা চ্যাপ্টারের সকল থিওরি পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা চ্যাপ্টারের সকল টাইপের ম্যাথ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা চ্যাপ্টারের সিকিউ দেখছি আলহামদুলিল্লাহ। আমরা চ্যাপ্টারের এমসিকিউ দেখে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আসলে এই চ্যাপ্টারে আর কোনো কিছু টপিক পড়ানো বাকি নাই। আজকে আমরা কিছু এক্সট্রা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। সো আমরা তাহলে দেরি না করে চলেন একটু শুরু করি। আমরা শুরু করে দিই, যেহেতু একটু পর নামাজের একটা বিরতি নিতে হবে, তো আমরা মোটামুটি শেষ করে দিই। তো গতিবিদ্যার আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব। ছোটখাটো ম্যাথ দিয়ে শুরু করে দিই, কথা বলার খুব একটা সময় পাবো না। মাঝখানে তো নামাজের বিরতি পড়বে, তো আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা P90 কত পর্যন্ত করছিলাম? 92 মোস্ট প্রবাবলি। আমাকে একটু বললেন তো ভাই আমি ঠিক আছে কিনা। 92 পর্যন্ত করেছিলাম যতটুকু ভাইয়ার মনে পড়ে। একটু আমাকে কমেন্টে জানায়েন আমি ঠিক আছে কিনা। তো এইটা আমাদের একটা প্রবলেম, আমরা এই প্রবলেমটা সলভ করব আজকে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রবলেম দেখবো ইনশাল্লাহ। তো প্রথম যে প্রবলেমটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে 93। ঠিক আছে, ওকে। আহ আচ্ছা, দেখি দেখি আমাকে কি বলছে। আচ্ছা, আমাকে একজন একটু কমেন্ট করছে মন খারাপের সুরে যে ভাইয়া গতকালকে আমাকে ব্লক করে দিয়েছিলেন, কিন্তু ওই বিষয়ে পরবর্তী মতামত নিয়েছেন। ভাইয়া, আমরা কখনোই চাই না আপনাদেরকে ব্লক করতে, আপনাদের উত্তর না দিয়ে থাকতে। কিন্তু ভাইয়া মাঝে মাঝে যেই প্রবলেম আমাদের এন্ড থেকে আমরা ফেস করি সেটা হচ্ছে, যখন আপনি একই কমেন্ট 2 বার 3 বার করতে পারেন সমস্যা নাই, কিন্তু একই কমেন্ট যখন আমরা 10 বার 20 বার কন্ট্রোল C কন্ট্রোল V পেস্ট করে করে বসাই, তখন ওইটার দিকে চোখ পড়লে সাথে সাথে টিচার ডিস্ট্রাক্ট হয়ে যায়। শুধু আমি না, সব টিচারের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং তখন আসলে কি পড়াচ্ছি সেটাই অনেক সময় ভুলে যাই, যখন আমি দেখি একই কমেন্ট 20-30 বার হচ্ছে চলে আসছে। সো এই জিনিসটা না করার অনুরোধ করব। আর আরেকটা জিনিস বলবো যে অনেক সময় পসিবল হয় না ভাইয়াদের পক্ষে সকল কমেন্ট গুলো পড়ার। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন, যেটা আসলে আমিও জানলে উপকার হবে, আমারও আসলে এটা নোটিস করা উচিত, বাট হয়তো আমি অঙ্কের ফ্লোতে ছিলাম, মাথায় অঙ্ক চিন্তা করছিলাম, ওই কমেন্টটা আমার মাথায় নেওয়ার মতো সে সুযোগই ছিল না আসলে। সেক্ষেত্রে অনুরোধ করব, গ্রুপ আছে, গ্রুপে একটু পোস্ট করতে পারেন। গ্রুপে আপনার পোস্ট করতে আসলে একটু আনইজি লাগে, ভাইয়াকে পার্সোনালি মেসেজ করতে পারেন, বা আমাকেই মেসেজ করতে হবে না, আপনি যে কোনো মেন্টরকে মেসেজ করতে পারেন। এনিহাও আপনি আমাদেরকে রিচ করতে পারেন, সেটা বেটার। সো আশা করি আপনারা আমাদেরকে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এই প্রবলেমটা করব। দিস ইজ 93। একটি কণা সম দ্রুতিতে একটি বৃত্তাকার পথে ঘুরতেছে। সম দ্রুতিতে মানে বেগের মানটা ফিক্স আছে, বাট দিকটা তো অলওয়েজ চেঞ্জ হচ্ছে, এটা আপনারা জানেন। সো এই হচ্ছে একটা বৃত্তাকার পথ। সো এই একটা কণা ধরলাম সে হচ্ছে একটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে। তো বৃত্তাকার পথে ঘোরার সময় তার ভি এর মানটা সেম, তার যে বেগ, এই বেগের মানটা অলওয়েজ সেম, কিন্তু দিকটা চেঞ্জ হচ্ছে। যখন কণাটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায় তখন এর তাৎক্ষণিক বেগ এবং গড় বেগের অনুপাত রিলেটেড কিছু একটা বের করতে হবে। সো আমরা ধরলাম শুরুতে সে ছিল এ পয়েন্টে, আসছে সে একটু পরে বি পয়েন্টে। তাহলে আমরা এই ব্যাপারটাকে এইভাবে একটু চিত্রাঙ্কিত করতে পারি কিনা। এই যে এইখানে হচ্ছে আমার 90 ডিগ্রি একটা সরণ হয়েছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এখানে যেতে আমরা যদি চিন্তা করি যে ভাইয়া আমাদের
কোশ্চেনটা একটু আরেকবার বলি। একটা বস্তু এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে সমদ্রুতিতে, দ্যাট মিনস বেগের মানটা অলওয়েজ ভি, কিন্তু দিকটা তো চেঞ্জ হচ্ছে, এটা আমরা জানি। এখন তার এ থেকে বিতে যেতে অর্থাৎ 90 ডিগ্রি ঘুরতে যেই বেগগুলো পাওয়া যায়, একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ আর একটা হচ্ছে গড় বেগ। তাদের কিছু একটা অনুপাত দেওয়া আছে। এই অনুপাত থেকে আমাকে বলছে অনুপাতটা হচ্ছে এই রকম, এখান থেকে এক্স এর ভ্যালু কত এটা বের করতে হবে। সো আমরা ফার্স্টে তাৎক্ষণিক বেগ বের করব, তারপর আমরা গড় বেগ বের করব, তারপর ওখান থেকে আমাদের পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। তো তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ এটাকে আমরা ভি আই বলবো। আই মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। আই মানে একটু মাথায় রাখবেন, ওই যেখানে বলাই আছে আই কোড থেকে আসছে ইনস্ট্যান্টেনিয়াস, এটার ফার্স্ট লেটার কি আই, ওই কারণে ভি আই বলা হয়। এটা হচ্ছে আমরা পড়ে আসছি ওমেগা ইন্টু আর, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। এখন ওমেগা মানে কি ভাইয়া, থিটা বাই টি ইন্টু আর। এখন আমি কতটুকু থিটা গেছি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে আসলে কত, পাই বাই 2 রেডিয়ান, তাই না? সো 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান, সো পাই ডিভাইডেড বাই 2 টি ইন্টু আর, এটাই হচ্ছে আমার ভি আই। সো আমি ভি আইটা আলাদা করে এরকম মার্ক করে রাখলাম। নাও আমরা যদি ভি অ্যাভারেজ চিন্তা করি, ভি অ্যাভারেজ বা এটাকে আমরা ভি বার বলতে পারি। ভি অ্যাভারেজ মানে আসলে কি, ভি অ্যাভারেজ মানে হচ্ছে এস ডিভাইডেড বাই টি, এস ডিভাইডেড বাই টি। এখন আপনি চিন্তা করেন আপনার শুরুতে আপনি কোথায় ছিলেন, শেষে আপনি কোথায় আছেন। শুরুতে আপনি এখানে ছিলেন, শেষে আপনি এইখানে আছেন, তাই না? তাহলে আলটিমেটলি আপনি গেছেন কতটুকু, আপনি আসলে গেছেন এই, সরি, আলটিমেটলি আপনি গেছেন আসলে এইটুকু। এখন দেখেন এইটুকু তো রেডিয়াস আর, এইটুকু রেডিয়াস আর, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে কি হবে, যদি আমি এটাকে বলি যে ভাইয়া এ বি, তাহলে এ বি আসলে কি আসবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে কি 2r স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি আর রুট 2। সো এই ভ্যালুটা চলে আসতেছে আর রুট 2, এটাই তো আমার স্মরণ, তাই না? আর রুট 2 ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এইখান থেকে আরেকটা ভ্যালু পেয়ে গেলাম, যে আমাদের এই যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা কত। এখন আমাদের অনুপাত চাইছে কি কি, তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ। নাও আমাদের তাৎক্ষণিক বেগ ভি আই এবং গড় বেগ ভি বার, এদের রেশিওটা আমরা কত কত পাচ্ছি, এখানে পাচ্ছি পাই আর ডিভাইডেড বাই 2t, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে আর রুট 2 ডিভাইডেড বাই টি। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর আর কাটা যাচ্ছে, টি টি কাটা যাচ্ছে। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকতেছে, থাকতেছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2√2, পাই ডিভাইডেড বাই 2√2। আর আমাদের এই অনুপাতটাই দেওয়া ছিল কত, পাই ডিভাইডেড বাই এক্স রুট 2। তো এটাই দেওয়া ছিল পাই ডিভাইডেড বাই এক্স রুট 2। তাহলে আমরা এইখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে পাই পাই কাটা, রুট টু কাটা। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2। এই প্রবলেমটাই আমাদেরকে বের করতে বলেছিল যে আমাদের এক্স এর ভ্যালু কত। আর আমরা নামাজের বিরতি ইনশাল্লাহ 5টা, ঢাকায় আমরা যতটুকু জানি 5টা 16-তে নামাজের ওয়াক্ত হয়। 5টা 16 হইলে 5টা 20-এর দিকে আমরা নামাজে যাবো। তবে ভাই আরেকটু চেক করে নিই, 5টা 16-তে এক্স্যাক্টলি 5টা 16-তে নামাজের ওয়াক্ত হয়, আমরা 5টা 20-এ ইনশাল্লাহ মাগরিবের নামাজে বিরতিতে যাব। ওকে, সো এই প্রবলেমটা কি সবার ক্লিয়ার? আমি আরেকবার একটু বলি। গড় বেগ যখন বের করতে হয় তখন আপনি কোন পথে গেছেন ডাজন্ট ম্যাটার, স্টার্টে আপনি এ তে আছেন, ফাইনালি আপনি বি তে আছেন। এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক যে দূরত্ব, এই যে সরল রৈখিক দূরত্ব এটাই হচ্ছে সরণ। তো সরণ বাই সময়, সময়টাকে আমরা টি ধরে নিলাম, এইটা রেডিয়াস আর এটাও আর, তো এইটুকু সরণের মান বের করলাম আর রুট 2 পিথাগোরাস দিয়ে বের করছি এই প্রসেসে। তো এটা বসাইলাম। আর যখন আমাকে তাৎক্ষণিক বেগ বলে, আমরা তো পড়ে আসছি ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, বা মানটা বললে ওমেগা আর। ওমেগা মানে থিটা বাই টি, থিটাটা এখানে 90 ডিগ্রি বা পাই বাই 2 বসাইছি, টি টি এর মতো আছে আর আর এর মতো আছে। তো ভি আই ভি বার দুইটার অনুপাতটা আমরা বের করলাম, এবং এই অনুপাতটাই বলা ছিল পাই বাই এক্স রুট 2। সেখান থেকে কম্পেয়ার করে দেখলাম এক্স ইকুয়ালস টু 2।
ওকে, ইয়ামিন হাসান প্লাস কাজ 5টা থেকে শুরু করলে ভালো হয়, ইনশাল্লাহ আমরা সেটা মাথায় রাখবো। তাহলে আমরা 93 পর্যন্ত করে ফেললাম। নাও লেটস কাম টু প্রবলেম নাম্বার 94। আমরা এখন P94 এ মুভ করতেছি। চিত্রে যেমনটি দেখানো হয়েছে, একটি কণা পাই মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে, তার মানে আমাদের ভি এর ভ্যালুটা দেওয়া আছে পাই মিটার পার সেকেন্ড। এটা একটা ইম্পর্টেন্ট। এ থেকে বি পর্যন্ত কণাটির গতি রচনা করলে এর গড় বেগের মান কত হবে? গড় বেগের মানটা বের করতে বলছে আমাকে। কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দিছে? দিস ইজ 120। আচ্ছা, সো আমরা একটু এই জিনিসটা খেয়াল করি যে ধরেন আমার এইখানে আছে হচ্ছে এ আর এইখানে আছে হচ্ছে বি। বললাম এটা হচ্ছে ও, এটা এ, এটা বি। এইটাও রেডিয়াস, এইটাও রেডিয়াস, মাঝখানে কোনটা 120 ডিগ্রি। তো আমার আসলে বেসিক্যালি কি লাগবে? আমার এ থেকে বি পর্যন্ত এইটুকু ডিস্টেন্সটা লাগবে, তাই তো? এখন ত্রিভুজের সূত্র, আমরা ত্রিভুজের সূত্র যারা জেনে জেনে আসছি তারা নিশ্চয়ই জানার কথা। ত্রিভুজের বাহুর সূত্র, ত্রিভুজের বাহু সূত্র যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে এবি বাহু সেটার স্কয়ার, বা এবি বাহু হচ্ছে রুট ওভার অপর দুইটা বাহু তাদের স্কয়ার -2 ইন্টু আর ইন্টু কস, মাঝখানের অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এটা সো এখান থেকে আমরা দেখতে পাই কি টোয়াইস আর স্কয়ার যদি কমন নিই 1 মাইনাস কস 120 ডিগ্রি, বা আর যদি নিই তাহলে √2 ইন্টু 1 মাইনাস হয়েছে প্লাস কস 120 মানে কস 60, দ্যাট মিনস হচ্ছে হাফ চলে আসার কথা। সো আমরা এখান থেকে মোস্ট প্রবলি পেয়ে যাব কত আসে মানটা? হাফ 3, তাহলে √3, দ্যাট মিনস আর √3। সো আমরা কিন্তু এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম আর√3 এবি এর ভ্যালুটা। সো আমাকে যদি বলা হয় সলিউশন, গড় বেগ যদি আমাকে বের করতে বলে, গড় বেগ, আচ্ছা গড় বেগের আগে আমি তাৎক্ষণিক বেগ থেকে একটু কাজ করতে পারি। আমাদের তাৎক্ষণিক বেগ থেকে যে আমরা চিন্তা করি v is equals to twice pi r, বা v is equals to omega into t, তাই না? v is equals to এভাবে বলা যায়, অথবা বলা যায় v is equals to omega r, এটা হচ্ছে মেইন ফর্মুলা। তো v এর ভ্যালু তো হচ্ছে পাই, ওমেগার ভ্যালু দেখেন, ওমেগার ভ্যালু আসলে কি থিটা বাই টি ইন্টু আর, এটা আমরা জানি। তো থিটাটা কত? 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3 ইন্টু টি ইন্টু আর। তাহলে এখান থেকে যদি আমরা টি বের করি তাহলে পাই পাই কাটাকাটি চলে যাচ্ছে, পাই পাই কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে টুয়াইস আর বাই 3, এটা থাকে টাইমের ভ্যালুটা। আমরা এখান থেকে টাইমটা বের করে নিয়ে আসলাম, এখান থেকে টাইমটা বের করে নিয়ে আসলাম। নাও গড় বেগ, গড় বেগ যখন আমরা বের করব তখন আসলে কি এস ডিভাইডেড বাই টি, এই এসটাই কি ছিল? এ বি ডিভাইডেড বাই টি। এবির ভ্যালু আমরা কত বের করলাম? এবির ভ্যালু আমরা বের করেছি 2r/3, আর টাইমটা আমরা বের করেছি, সরি, এবির ভ্যালু আমরা বের করেছি হচ্ছে r√3, r√3, আর টাইমটা আমরা বের করছি 2r ডিভাইডেড বাই 3। তাহলে এখানে বোঝাই যাচ্ছে একটা আর কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2, 3√3 ডিভাইডেড বাই 2 এত মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের গড় বেগের ভ্যালু, যেটা আমাদেরকে বের করতে বলছিল। ঠিক আছে, তাহলে আমরা আমরা পুরো প্রবলেমটা, এই জায়গায় কি প্লাস হবে না? এই জায়গায় প্লাস হবে না ভাইয়া, এই জায়গায় মাইনাস হবে। ঠিক আছে, এই জায়গায় ফর্মুলাটা মাইনাস হবে। সো আমরা এই প্রবলেমটা আরেকবার একটু শুরু থেকে দেখি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বলা আছে একটা বস্তু হচ্ছে একটা দ্রুতিতে ঘুরতেছে বৃত্তাকার পথে পরিধি বরাবর। সে যখন ঘুরতেছিল, সে একটা দ্রুতিতে ঘুরতেছে, সেই দ্রুতিটার ভ্যালু দেওয়া ছিল পাই মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের মানটা
পাই মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন সে কোথা থেকে কোথায় গেছে? এ থেকে বি তে গেছে। সো এখানে এ, এখানে বি, মাঝখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। সো এইটুকু পরিধি বরাবর কতটুক দূরত্ব সেটার উপর আমার গড়বেগ নির্ভর করে না। গড়বেগটা কিসের উপর নির্ভর করে? সরণ বাই সময়। সরণটা আমার নির্ভর করে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটার উপর। সরণটা নির্ভর করে কিসের উপর ভাইয়া? এই যে এইখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে আমার সরণ, এইটুকু সরণ। সো আমাকে আসলে গড়বেগ বের করতে হলে সরণটা বের করা লাগবে, টাইমটা বের করা লাগবে। সরণটা আমি কিভাবে বের করছি? সরণটা এই ত্রিভুজের এই বাহুটাও আর এই বাহুটাও আর অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে মাঝখানের বাহুটা বের করা যাবে। সো ওই ত্রিভুজের সূত্র, যে কোনো একটা বাহু ইকুয়ালস টু রুট ওভার অপর দুইটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু R1 R2 ইন্টু বিপরীত কোণের কল। ওইটা দিয়ে আমরা কাজটা করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, সো এখন তাহলে আমাদের এখান থেকে এবি বাহুটা যদি বের হয়ে যায় তাহলে সরণটা বের হয়ে গেছে। এটা R√3 আসছে, আমরা R√3 বসায় দিছি। এখন লাগবে কি? টাইম। টাইমটা আমরা কিভাবে বের করব? আমাদের যে তাৎক্ষণিক বেগের যে সূত্র বা নরমাল বেগের যে সূত্র v ইকুয়ালস টু ওমেগার, এইখান থেকে আমরা টাইমটা বের করতে পারি। কারণ v দেওয়া আছে আমার পাই, v এর ভ্যালু পাই মিটার পার সেকেন্ড। ওমেগা মানে থিটা বাই টি, থিটা দেওয়া আছে 120 ডিগ্রি মানে 2π/3 রেডিয়ান, ওইটা বসাইছি আর দেওয়া। পাই গুলো কাটাটি যে টি এর একটা মান পাইছি। তো গড় বেগের জন্য লাগতো সরণ বাই সময়। সরণটা আমরা চিত্র থেকে জিওমেট্রি দিয়ে বের করলাম বা ত্রিভুজের সূত্র দিয়ে বের করলাম। টাইমটা আমরা এই বেগের সূত্র থেকে বের করলাম, বসাই দিলাম, কাটাকাটি যে দেখলাম 3√3/2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে ভাইয়া, সাত থেকে উলম্বের সাথে আহ তার থেকে উলম্বের সাথে অ্যাঙ্গেল করে কোনো কিছু ছুড়লে অ্যাঙ্গেল কি নেগেটিভ ধরতে হবে? না, অ্যাঙ্গেল আসলে পজিটিভ বা নেগেটিভ ধরবো সেটা নির্ভর করে আপনি কোন দিককে প্লাস ধরবেন, কোন দিকে মাইনাস ধরবেন। উপরের দিকে প্লাস ধরলে একরকম হিসাব হবে, নিচের দিকে মাইনাস প্লাস ধরলে আরেকভাবে হচ্ছে ব্যাপারগুলো হিসাব হবে। ঠিক আছে? ওকে, সো আমরা এই প্রবলেমটা করে ফেললাম। আমাদের কি 20 বাজছে? না, 20 বাজে না। আমরা আরেকটা ম্যাথ করে হচ্ছে ডিরেক্টলি চলে যাব। সো P95 এইটা করে আমরা অবশ্যই নামাজে বিরতিতে ইনশাল্লাহ চলে যাব। সো আমাদেরকে বলতেছে একটি কণা ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর এই রকম একটা বেগ নিয়ে চলতেছে। সো টি কস টু টাউ সময়ে কণাটি দ্রুতি নির্ণয় করো। ধরে নাও টি কস টু জিরোতে কণাটি মূল বিন্দুতে ছিল, অর্থাৎ টি ইকস টু জিরোতে এক্স ইকস টু জিরো, এইটা আমাদেরকে বলে দিছে। তাহলে আমরা চলেন প্রবলেমটা সলিউশনের দিকে আগাই। আমাদেরকে প্রথমেই যেটা বলছে, আমরা দেওয়া আছে v ইকুয়ালস টু বি রুট এক্স। আমরা জানি কি ভাইয়া, v ইকুয়ালস টু ডিডিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু বি রুট এক্স, তাই না? তাহলে এখান থেকে ডিএক্স বাই রুট এক্স, মানে এক্স গুলোকে এক পাশে আনলাম, টি গুলোকে আরেক পাশে নিয়ে নিলাম। এবার আমরা ইন্টিগ্রেশন করব। dx বাই রুট এক্স ইজ ইকুয়ালস টু বি ইন্টু ডিটি, 0 থেকে টি, 0 থেকে টি। টি ইকুয়ালস টু যখন 0 তখন সরণ কত? 0 ছিল। তাহলে টি সময়ে ধরলাম সরণটা এক্স। আচ্ছা, এইটাকে যখন ইন্টিগ্রেশন করব, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তো এক্স টু দি পাওয়ার 2 চলে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ চলে আসবে, মাইনাস হাফ থেকে প্লাস হাফ, ডিভাইডেড বাই হাফ যদি ভাগ দিই তাহলে 2 চলে আসবে। সো 2 রুট এক্স 0 এক্স, আর এখানে চলে আসবে ডিটি কে ইন্টিগ্রেশন করলে হয় শুধু টি, 0 থেকে টি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2 রুট এক্স ইজ ইকুয়ালস টু বিটি, বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স হচ্ছে বি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4, বি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, এটা আমরা পাইলাম। নাও আমাদের যদি যে কোনো মুহূর্তে বেগ দরকার হয়, বেগ আসলে কি ডিডিটি অফ এক্স। সো এক্স এর ভ্যালু আমরা ভাইয়া কত বের করলাম? এক্স এর ভ্যালু আমরা বের করলাম বি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই 4, এটা তো কনস্ট্যান্ট বাইরে আসবে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t হয়। তাহলে আমরা পাচ্ছি v is equals to b স্কোয়ার t divided by 2 at t is equals to tau,
আমাদের বেগটা তাহলে চলে আসবে বি স্কোয়ার টাউ ডিভাইডেড বাই 2, বি স্কোয়ার টাউ ডিভাইডেড বাই 2। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাকে প্রথমত অনেকেই হয়তো মনে মনে চিন্তা করছেন, ভাই এখানে যে ইন্টিগ্রেশন করতে হবে এটাই বা কিভাবে বুঝবো। দেখেন ভাই, বেগটা কিন্তু কনস্ট্যান্ট না, বেগটা চেঞ্জ হচ্ছে যখন সরণ, মানে এক্স তো সরণ বোঝায়, এক্স চেঞ্জ হলে বেগটাও চেঞ্জ হতে থাকবে। এখন আপনাকে কোনো একটা মুহূর্তে বেগ বের করতে বলছে, তো যদি আপনাকে বেগের ইকুয়েশনে টাইম রিলেটেড কিছু থাকতো, লাইক এখানে যদি এমন থাকতো v ইজ ইকুয়ালস টু বি রুট টি, তাহলে আপনার কিন্তু এত কষ্ট করা লাগতো না, ডিরেক্টলি জাস্ট বি রুট টি, টি এর জায়গায় টাউ বসাই দিলে অ্যান্সার চলে আসতো, আপনাকে টি ইকুয়ালস টু টাউ সময় বেগ বের করতে বলতো। কিন্তু সমস্যা হয়ে গেছে, আপনাকে টি মুহূর্তে বলে নেই, আপনাকে আপনাকে হচ্ছে ইকুয়েশনটার মধ্যে বি রুট টি বলে নেই, বি রুট এক্স বলছে। তাহলে আগে আপনাকে বেগের সাথে সরণের সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে সামহাও চেঞ্জ করে আপনাকে বেগের সাথে টাইমের সম্পর্কটা বের করতে হবে। আমি কিন্তু এই সম্পর্ক, বেগের সাথে সরণের সম্পর্ক থেকে ভেঙে টেকে দিন শেষে কি নিয়ে আসলাম, বেগের সাথে টাইমের সম্পর্ক আনলাম। টাইমের সম্পর্ক এনে তারপর জাস্ট টাইমের টি এর জায়গায় টাউ বসাইছি। এখন আপনি কিভাবে বুঝবেন যে ভাইয়া এখানে ইন্টিগ্রেশন করা লাগবে? প্রথমত এক্স চেঞ্জ হলে ভি চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে পরিবর্তনশীল কেস, পরিবর্তনশীল কেস মানে ইন্টিগ্রেশন। সো এখান থেকে আমি বেগকে যে ভাগায় ডিটি অফ এক্স লেখা যায় এটা আগে বুঝতে হবে। তারপর এখান থেকে আপনি এক্স এর সাথে টাইমের রিলেশন বের করছেন, ওইটারে ডিফারেন্সিয়েট করে বেগ বের করলেন। তারপর আপনাকে বুঝতে হবে যে এই বেগের ইকুয়েশনে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে টি ইকুয়ালস টু টাউ বসালেই কাজ শেষ। তো প্রথমে ভি ইকুয়ালস টু বি রুট এক্স, বেগকে ভেঙে লেখা যায় ডিডিটি অফ এক্স। এখন আমার এক্স যুক্ত রাশিগুলোকে একসাথে আনবো, তো রুট এক্স কে নিচে আনছি, ডিটি কে ওই পাশে নিছি। ডিএক্স রুট এক্স একই জাতীয় জিনিস, এদেরকে ইন্টিগ্রেশন করা যায়। বি একটা ধ্রুবক, ডিটি আলাদা, তাহলে এটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায়। তো ইন্টিগ্রেশন করলাম। এখন এইখানে যখন ইন্টিগ্রেশন করছি ওয়ান, এটা তো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ভাইয়া এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো আমাদের এখানে এন কত ছিল, এন ছিল হাফ। সো আমাদের কি হবে, সরি ইনিশিয়ালি এখানে কত ছিল রুট এক্স মানে মাইনাস হাফ। মাইনাস হাফ যদি করেন, মাইনাস হাফের সাথে প্লাস হাফ মিলে কত হবে, শুধু হাফ ডিভাইডেড বাই হাফ। হাফটা উপরে উঠলে টু হয়, আর রুট এক্স কে টু রুট এক্স লেখা যায়। এই কাজটাই এখানে ঘটছে। আর টাইমটা জিরো থেকে শুরু করে টি পর্যন্ত, আমার টি সময়ে সরণটা কত ছিল, জিরো ছিল। জিরো সময় যখন বলেই দিছে প্রশ্ন যে শূন্য সময় বা স্টার্টিং পয়েন্টে সরণটা জিরো, ওই জন্য এখানে জিরো বসাইছি। আর টি মুহূর্তে সরণ কত আমি জানি না, সেটাকে এক্স বসাইছি। তারপর জাস্ট আমি আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করছি। টু রুট এক্স মাইনাস টু রুট জিরো বিয়োগ করলে শুধুমাত্র টু রুট এক্স থাকে, টি মাইনাস জিরো করলে শুধু টি থাকে। এখান থেকে স্কোয়ার করে এক্স এর ভ্যালু পেলাম। এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, আমরা বি স্কোয়ার বাই ফোর, এটা কনস্ট্যান্ট বাইরে আনলাম, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টু টি পাওয়া যায়। কাটাকাটি করে বি স্কোয়ার টি ডিভাইডেড বাই টু পাওয়া যায়। এবার টি এর জায়গায় টাউ বসাইলে বেগের মানটা এক্স্যাক্টলি বের করলাম। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত আমাদের ডান। এখন আমরা একটা নামাজের বিরতিতে যাব। আমাদের 15 মিনিটে একটা নামাজের বিরতি, বাজে হচ্ছে আমাদের অলমোস্ট 7টা 24। আমরা 5টা 5টা 24 বাজে, তো 5টা 39 ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। ঠিক আছে, ওকে।
আসসালামু আলাইকুম সবাইকে। নামাজের বিরতির পর আবারও ক্লাসে ওয়েলকাম করতেছি। তো প্রথমে একটা কমেন্টের উত্তর দিয়ে নিই। অনেকক্ষণ ধরে একজন কমেন্ট করতেছিল, বিএম রিফাত 5 বছর আগের কোশ্চেন ব্যাংক আছে, এগুলো পড়া কি ঠিক হবে? যেগুলো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, গতিবিদ্যা বলতে পারেন, বা আরো কিছু দূর যখন সামনে আগাবেন, চ্যাপ্টার 7 এর সেকেন্ড পার্ট, চ্যাপ্টার 9 তরঙ্গ, এগুলো তো আসলে লাস্ট 5 বছর ধরে সিলেবাসে ছিল না। সো কোশ্চেন ব্যাংক যদি পড়তে হয় 5 বছর আগেরটাই আমাদেরকে পড়তে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। টেস্ট পেপারের বা কলেজগুলোতে আসা টেস্টের কোশ্চেন, বোর্ডে আসা কোশ্চেন বলেন বা ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন বলেন, সবগুলোই 5 বছর আগে আসছে, লাস্ট 5 বছরে কিছু আসে নাই। সো গতিবিদ্যা বা অন্যান্য যেসব চ্যাপ্টার গুলো আছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এগুলো থেকে আপনি যদি পড়তে চান 5 বছরের আগে জিনিসপাতি পড়তে হবে। বাট এত কষ্ট যেন আপনাদের না করতে হয়, সেজন্যই কিন্তু শিখর প্র্যাকটিস বুক গুলো আমরা খুব কষ্ট করে হলেও সাজায় আপনাদেরকে অ্যাপের মধ্যে দিয়ে দিই, যেন ওইখানে আপনি সবকিছু একসাথে পেয়ে যান। এই অঙ্কগুলো কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে তো অবশ্যই ভাইয়া কষ্ট করে পড়াতাম না। আমি অনেক আগেই এই ক্লাস শেষ করে দিতে পারতাম। তো অবশ্যই সবকিছু অনেক গুরুত্বের সাথে আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, সো আমরা P95 পর্যন্ত দেখেছিলাম। এবার আমরা P96 এ যাব। আই হোপ আপনারা আস্তে আস্তে জয়েন করে ফেলবেন। সো লেটস মুভ টু P96। ওকে, আমাদেরকে বলতেছে সরল রেখায় চলমান। আহ বলছে মুহিত, বলছে ভাই আপনার এইচএসসি 26-এর জন্য নেওয়া নিউটন মেকানিক্স এর ক্লাস করে এখন এগুলো ইজি লাগতেছে। আচ্ছা যাক, ভালো, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। গাইড নাকি কোশ্চেন ব্যাংক? আপনি চাইলে গাইডও কিনতে পারেন, কোশ্চেন ব্যাংকও কিনতে পারেন, আর প্র্যাকটিস বুক করলে আসলে এগুলো কোনোটাই না করলেও চলবে, কারণ একসাথে সবকিছু দেওয়া আছে। ইটস টোটালি ইউর চয়েস। আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে বলা আছে সরল রেখায় চলমান, সরল রেখায় চলমান একটি কণার তাৎক্ষণিক বেগের ইকুয়েশন দেওয়া আছে। এই যে ইকুয়েশনটা v ইকুয়ালস টু এত। সো যেখানে আলফা বিটা ধ্রুবক, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সময়ে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আচ্ছা চলেন আমরা দূরত্বটা বের করি। সো আচ্ছা, সলিউশন আমাদেরকে বলে দিছে v ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এখন বেগ সমান সমান আমরা কি জানি, ডিডিটি অফ এস, এটা আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এখন আমি যদি শুধু ডিএস চাই তাহলে কি হবে, আলফা টি ডিটি প্লাস বিটা টি স্কোয়ার ডিটি। এখন আমাকে তো সরণ বের করতে বলতে, তাই না? যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যবর্তী যে অংশটা, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সময়ে কটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমার সরণটা তো হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সবসময় তো একই রেটে সরণ হচ্ছে না। তাহলে আমাকে যখনই সময়ের সাথে সাথে মানটা চেঞ্জ হতে থাকে তখন কি করা লাগে, ইন্টিগ্রেশন করা লাগে। তো আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব, তাহলে আমার এখানে যেটা হবে, আলফা তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি ডিটি প্লাস এখানে বিটা বাইরে থাকবে, টি স্কোয়ার ডিটি। সো আমরা সরণকে ইন্টিগ্রেশন, ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস পাবো। আমরা কত থেকে কত সময়ের মধ্যে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে যাচ্ছে, 1 থেকে 2, 1 থেকে 2, এই সময় রেঞ্জের মাঝে আমরা করব। আর মাথায় রাখবেন ইন্টিগ্রেশন করলে প্লাস সি একটা ধ্রুবক দেওয়া লাগতো, কখন, যখন এরকম আপার লিমিট লোয়ার লিমিট না থাকবে তখন। কিন্তু যখন একটা লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে তখন কিন্তু আর কনস্ট্যান্টটা দেওয়া লাগে না, কনস্ট্যান্টটা কাটাটি চলে যায়। এটা ক্লাসের মধ্যে বলা হয়েছিল কেন চলে যায়, বা আমরা আর্কাইভ ক্লাস থেকে দেখছি, ভেক্টরের ক্লাস থেকে দেখছি, ভাইয়াও ক্লাসের মধ্যে এক্সপ্লেন করছিলাম। সো আলফা ইন্টু টি ডিটি ইন্টিগ্রেশন করলে কি হবে, টি স্কোয়ার বাই 2, 2 থেকে 1 পর্যন্ত। আর এখানে যখন আমরা ইন্টিগ্রেশন করব বিটা, এখানে ইন্টিগ্রেশন করলে হবে টি কিউব ডিভাইডেড বাই 3, 1 থেকে 2 পর্যন্ত। তাহলে আলটিমেটলি আমার কাছে পড়ে থাকতেছে এস ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু নিচে 2, বা আমরা এভাবে বলতে পারি আলফা বাই 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস বিটা বাই 3 ইন্টু 2 কিউব মাইনাস 1 কিউব। এখান থেকে যদি আমরা চলে আসি তাহলে আমাদের পাচ্ছি এস ইজ ইকুয়ালস টু আলফা বাই 2 ইন্টু 4 থেকে 1 গেলে 3 প্লাস বিটা বাই 3 ইন্টু আমাদের 8 থেকে 1 গেলে 8 থেকে 7। অতএব এস ইজ ইকুয়ালস টু 3/2 আলফা
প্লাস 7/3 বিটা। এটাই হচ্ছে আমার সেই সরণ। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করব সেই সেই মানটা আমাকে বের করতে বলছিল। আমি এটা ইন্টিগ্রেশন থেকে বের করে ফেললাম। কিভাবে বের করলাম? আমরা বেগ দেওয়া ছিল, বেগকে আমরা ভেঙে লিখলাম ডিডি অফ এস। তারপর ডিএস কে একপাশে রেখে ডিটিটাকে গুণ করে দিলাম। বা আমরা ডিরেক্টলিও করতে পারতাম, সরণ মানেই কি বেগের ইন্টিগ্রেশন। সো বেগকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করলে ওই ইন্টিগ্রেশনের কাজটা একটু ভেঙে ভেঙে করছি। কেউ চাইলে প্রথম লাইনে এটা করতে পারতো, এস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। সো ভি ডিটি, ওইখানের মধ্যে আমরা আলফা বিটা এগুলো কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে আনছি। টি ডিটি ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2 হয়, টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3 হয়। লিমিট 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে চাইছে, সো -1 থেকে 2 বসাইছি। ওইখান থেকে মানগুলো প্রথমে টি স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার, তারপর 1 স্কোয়ার বসাইছি, তারপর টি কিউবের জায়গায় 2 কিউব মাইনাস 1 কিউব বসাইছি। এবার আমরা সাজায় অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে? সরণের জন্য তো লিমিট দেন নাই, কারণ সরণের জন্য আমার কেন লিমিট দেই নাই এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। নর্মালি ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস পাওয়া যায়। সো এখানে আসলে S1 থেকে S2 এইটুকু আমরা জানতে যাচ্ছি, তাই না? মানে 1 সেকেন্ডে কতটুকু সরণ ছিল এবং 2 সেকেন্ডে কতটুকু সরণ ছিল, এদের মধ্যবর্তী সরণই তো S2 মাইনাস S1। ওইটুকুই আসলে আমাদের কাঙ্ক্ষিত সরণ। ধরেন আপনি যদি দিতে চান দিতে পারেন, লাইক এখানে যদি আপনি বলেন, ধরেন আপনারা কেউ দিতে চান যে ভাই S1 পরিমাণ সরণ ছিল, এটা না দিলেও হয়, কিন্তু কেউ যদি দিতে চান কোনো সমস্যা নাই, যে ভাইয়া আমার শুরুতে সরণ ছিল 1 সেকেন্ড সময় S1, 2 সেকেন্ড সময় ছিল S2, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডিএস S1 থেকে S2, সরি ডিএস বলতেছি, S1 থেকে S2, তাহলে আপনি কি পাবেন? S2 মাইনাস S1 এটা পাবেন। 2 সেকেন্ডের সরণ এবং 1 সেকেন্ডের সরণ তাদের পার্থক্য, সেটাই তো আসলে সরণ। সো এটা আমি ডিরেক্টলি লিখে ফেলছিলাম, কেউ চাইলে ভেঙে ভেঙেও করে ফেলতে পারেন। একজন বলছে 1 থেকে 2 কেন হয়েছে? কারণ এই যে কোশ্চেনে বলা ছিল 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সরণ, এটা চাইছে, ওই কারণে আমরা এটা করলাম। ওকে, কোশ্চেনের লিমিটটা দেওয়া ছিল কত সেকেন্ড থেকে কত সেকেন্ড। ওকে, তাহলে আমরা এবার একটু সামনে আগাই। 96 পর এবার আমরা যাব হচ্ছে 97, P97। সো আমাদেরকে বলতেছে এক্স এর কিছু একটা ভ্যালু দেওয়া। আমরা স্ক্রিনটাকে ডিভাইড করে নিই ফার্স্টেই। সময়ের ফাংশন হিসেবে একটা কণার কিছু একটা দেওয়া আছে, এক্স এর সাথে টাইমের এটা একটা রিলেশন দেওয়া। আচ্ছা, সো বলছে যে যখন কণাটি ত্বরণ শূন্য হয় তখন বেগ কত হবে। দ্যাট মিনস কোশ্চেনটা বলতেছে a ইজ ইকুয়ালস টু 0 হলে v ইজ ইকুয়ালস টু হোয়াট। এই হচ্ছে আমাদের কোশ্চেন। চলে আমরা সলিউশনে যাই। আমরা জানি যে x ইজ ইকুয়ালস টু, কোশ্চেনে কি দেওয়া আছে, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। তাহলে আমাকে কি লাগবে? ত্বরণে যেতে হবে। ডিরেক্টলি সরণ থেকে কি আমি ত্বরণে যেতে পারবো? অ্যান্সার হচ্ছে না, ডিরেক্টলি সরণ থেকে ত্বরণে যাওয়া পসিবল না। আপনাকে সরণ থেকে ফার্স্টে বেগে যেতে হবে, বেগ থেকে আপনি ত্বরণে যেতে পারবেন। তাহলে আপনাকে যদি বেগ বের করতে হয়, ভি সেটা কত? ডিডিটি অফ এক্স, দ্যাট মিনস ডিডিটি অফ এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। তাহলে এখান থেকে বেগ পাচ্ছেন আপনি, এটি ডিফারেন্সিয়েট করলে শুধু এ পড়ে থাকে, বিটি স্কোয়ার তাহলে 2bt পড়ে থাকে, সিটি কিউব মাইনাস 3ct স্কোয়ার এইটুকু পড়ে থাকে। যারা ডিফারেন্সিয়েশন করছেন অলরেডি নিশ্চয়ই বুঝে গেছেন। ওকে, সো আমরা এটি, এ তো কনস্ট্যান্ট বাইরে আসছে, টি কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। বি টি স্কোয়ার, বি কনস্ট্যান্ট বাইরে আসছে, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2t হয়। তারপর সি কনস্ট্যান্ট বাইরে আসছে, টি টি কিউব কে করলে 3t স্কোয়ার হয়, বসাইছি। এখন নাও এ ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ ভি। ত্বরণ বের করতে হইলে বেগকে ডিফারেন্সিয়েট করতে হবে।
সো ডিডিটি অফ এ প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা কি পাচ্ছি? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে, এ তো একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে 0 হবে, 2b বাইরে আসবে, টি কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, মাইনাস 3c বাইরে আসবে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t হয়। তাহলে আমরা পাচ্ছি a ইজ ইকুয়ালস টু 2b মাইনাস 3 দুগুণে 6ct। এখন আমাদেরকে কোশ্চেনে বলে দিছিল a ইকুয়ালস টু যখন 0 হবে, ত্বরণ যখন 0 হবে তখন বেগ কত হবে। তাহলে আমরা যদি ত্বরণের জায়গায় 0 বসাই তাহলে আমাদের কত আসে? 2b মাইনাস 6ct। তাহলে এইখান থেকে আমরা টাইম পাচ্ছি আসলে 2b বাই 6c, বা আমরা কাটাকাটি করলে পাই হচ্ছে অতএব t ইজ ইকুয়ালস টু b বাই 3c। আমরা এই টাইমটা পেয়ে যাচ্ছি যে কোন সময় ত্বরণটা শূন্য হবে, কোন সময় ত্বরণটা শূন্য হবে সেটা আমরা বের করে ফেললাম। একজন কমেন্ট করছে, ভাই এখানে ইন্টিগ্রেশন করেন নাই কেন? আমি যখন বেগ থেকে সরণে যেতে চাই তখন ইন্টিগ্রেশন করা লাগে, কিন্তু এখন কি সরণ থেকে বেগে যেতে যাচ্ছি তখন ডিফারেন্সিয়েট করা লাগে। যে আমরা প্রথমেই সূত্র শিখছিলাম না, আমরা তো আগেই জানি। দেখেন, আপনাকে যখন সরণ দেওয়া আছে, আপনি বেগে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন? ডিফারেন্সিয়েট করবেন। আপনি বেগ থেকে যদি ত্বরণে যেতে চান তাহলে কিভাবে করবেন? ডিফারেন্সিয়েট করবেন বেগকে। কিন্তু আপনি উল্টা করতে যাচ্ছেন, ধরেন আপনি ত্বরণ থেকে বেগে যেতে চাচ্ছেন, কিভাবে করবেন? ইন্টিগ্রেশন অফ এ ডিটি। আপনি বেগ থেকে সরণে যেতে চাচ্ছেন, কিভাবে করবেন? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। সো কোনটা থেকে কোথায় যেতে চাচ্ছেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের সরণ দেওয়া ছিল বেগ ত্বরণে যাব, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে করে যাব। আর এর আগের অঙ্কগুলোতে আমাদেরকে কি দেওয়া ছিল? ত্বরণ বা বেগ, এগুলো দেওয়া ছিল, বেগ থেকে সরণে যাচ্ছিলাম, তাই আমরা ইন্টিগ্রেশন করে করে যাচ্ছিলাম। সো আমরা তাহলে আলটিমেটলি বের করলাম যে কোন মুহূর্তে ত্বরণ ইকুয়ালস টু 0 হয়। তাহলে নাও আমাদের বেগের একটা সমীকরণ বের করছিলাম, তাই না? v ইজ ইকুয়ালস টু a প্লাস 2b, টি এর জায়গায় আমরা কত বসাবো? b ডিভাইডেড বাই 3c মাইনাস 3c ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় b বাই 3c তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে a প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই 3c মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3c এরকম চলে আসে। না, আমি একটু ক্যালকুলেট করে দেখি। 3c ইন্টু বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। সো নিচে একটা c পড়ে থাকে, 3c পড়ে থাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সাজাই লিখলে পাচ্ছি কি 3c, 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার চলে গেলে শুধুমাত্র বি স্কোয়ার পড়ে থাকে। অতএব v ইজ ইকুয়ালস টু এত। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, অতএব v ইজ ইকুয়ালস টু a প্লাস বি স্কোয়ার বাই 3c। ওকে, এখানে যে ফর্মটা দেওয়া সেটা সাবমিট হওয়ার পর কিভাবে বুঝবো? ও আচ্ছা, ফিডব্যাক ফর্ম সাবমিট হওয়ার পর তো মানে আপনি যখন সাবমিট করে দিবেন তখন অটোমেটিক্যালি এটা হয়ে গেছে, গুগল ফর্ম তো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা 97 পর্যন্ত কি বুঝতে পারছি? যারা যারা ক্লাসে আছে একটু যদি কমেন্ট করেন কষ্ট করে সুবিধা হয়। আমি জানি আপনাদের অনেকেরই সামনে হাফ ইয়ারলি এক্সাম, সো হাফ ইয়ারলি এক্সাম থাকার কারণে অনেকেই হয়তো এই চ্যাপ্টারটা দিয়ে বা এই সময় ক্লাস করাটা টাফ হয়ে যাচ্ছে, অন্য অনেক কিছু প্রিপারেশন নিতে হচ্ছে। এর মাঝেও যারা কষ্ট করে ক্লাসে আসছেন, ভাইয়ের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। অলরেডি অনেকে কমেন্ট করছেন, আমি যদি একটু কষ্ট করে দু একজনের নাম বলি তাহলে হয়তো ভালো লাগবে আপনাদের। ওকে, আচ্ছা, নুরুজ্জামান, তারপর মোসাম্মদ সিথি বিথি, আশফাকুল, রায়ান, উদিতা বিশ্বাস, সাইদুল জান্নাত, ওহি, তারপর শফিউল ইসলাম, রুকাইয়া বেগম, আচ্ছা, তারপর খান নাফিসা, তারপর হচ্ছে সবুজ চন্দ্র, জান্নাতুল মাওয়া। আচ্ছা আচ্ছা, সাদিয়া আলম বলছে, ভাইয়া ওসমান হাদি জানাজায় গিয়েছিলেন, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ক্লাসের কারণে যেতে পারলাম না, দুর্ভাগ্য আর কি আমার। ওকে, সো আমরা তাহলে এই প্রবলেমটা করে ফেললাম, ডান। 97, এবার আসে 98, P98। আচ্ছা, আমরা কি সবগুলা করার সুযোগ পাবো? 5:55, আমাদের ক্লাস 6:30 পর্যন্ত। P98, সো
আমাদেরকে বলতেছে একটি পাথর একটি দালানের ছাদ থেকে নিচে ফেলা হলো। যখন এটি ছাদ থেকে ৫ মিটার নিচে পৌঁছায় তখন আরেকটি পাথর ছাদ থেকে এত মিটার নিচ থেকে ফেলে দেওয়া শুরু হয়। দুটি পাথর একই সময়ে মাটিতে পৌঁছালে দালানটির উচ্চতা কত? আচ্ছা। সো একটু জটিল প্রবলেম, আমাদেরকে ভালো করে চিন্তা করতে পারতে হবে। ওকে। সো আমরা ধরলাম এই হচ্ছে দালানটা। সো এই দালানের টোটাল হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ আমি ধরলাম। তো এইখান থেকে একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা যখন ৫ মিটার নিচে নামছে, ৫ মিটার যখন নিচে নামছে তখন সে একটা অবশ্যই বেগ প্রাপ্ত হয়েছে। বেগটা আমরা বের করব, সমস্যা নেই। এইখানে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, এটা আমরা বের করব। ঠিক ওই মুহূর্তে ২৫ মিটার নিচ থেকে আরেকটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে স্থির অবস্থা থেকে। কোশ্চেনে বলা হচ্ছে যে বস্তু দুইটা এট এ টাইম মাটিতে পড়ে। বস্তু দুইটা এট এ টাইম মাটিতে পড়ে এবং কোশ্চেন হচ্ছে দালানটির উচ্চতা এইচ ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমত একটু বের করব যে ও যখন ৫ মিটার নামছে, ৫ মিটার নামার পর সে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে। আগের অঙ্কে এর জায়গায় 0 বসালেন না? হ্যাঁ, এই যে এই জায়গায় তো 0 বসাইছি ভাইয়া। ওই যে ত্বরণ বলছিল যে যেই মুহূর্তে ত্বরণ 0, ওই যে ত্বরণের জায়গায় 0 বসাইছি, ওই মুহূর্তটা ফার্স্ট আগে বের করছি। তারপর ওই মুহূর্তে বেগ কত, ওই টাইমটা বেগের সমীকরণে বসাই দিয়ে বের করছি। ঠিক আছে? ওকে। সো এখন আমরা ফার্স্ট অফ অল বের করব। ধরলাম একটু পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, তাহলে মেবি বেটার হবে। এটা হচ্ছে ধরলাম এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সো আমাদের এ পয়েন্টে বেগ, সলিউশনে যদি আমরা আসি, সো এ পয়েন্টে যখন আমরা বেগ বের করব সেটা হচ্ছে ওই যে সূত্র আছে v is equals to √2gh, মানে আসলে 2 ইন্টু 9.8 ইন্টু 5, বা হচ্ছে 10 ইন্টু 9.8 √98, এইটা ভি এ পেলাম, তাই না? আর টি এ এইটুকু আসতে কতটুকু সময় লাগছে, হাফ জিটি স্কোয়ার, তাহলে হচ্ছে 2h ডিভাইডেড বাই জি, বা 5×10⁻৯.8। আমরা টি এ কত সেটা বের করে রাখলাম, টি এ সেটা বের করে রাখলাম, ভি এ কত সেটা বের করে রাখলাম। ওকে, এখন দেখি আমাদের ধরে নিলাম এইটুকু উচ্চতা ক্যাপিটাল এইচ আমরা ধরছি, তাই তো? এখন ধরলাম এইখান থেকে নিচে পড়তে সে কতটুকু নেয় সেটা হচ্ছে আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে স্মল এইচ, এইটুকু হচ্ছে টাইম টি। স্মল এইচ আর টাইম হচ্ছে টি। সো দ্বিতীয় বস্তুর জন্য আমরা যদি দ্বিতীয় বস্তুর জন্য কাজ করে থাকি তাহলে আমরা কি বলবো, এইচ ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এইচ ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, এইটা আমরা বলতে পারবো। আর প্রথম বস্তুর জন্য যদি আমরা কাজ করি, প্রথম বস্তুর জন্য আমরা বলতে পারবো যেটা হচ্ছে যে এইখান থেকে সে পড়ছে, তাই না? এইখান থেকে সে পড়ছে, তাহলে এইটুকু আসলে কত, মাঝখানে 20 মিটার, এইটুকু 20 মিটার, তাহলে এ তো 25 মিটার নিচ থেকে পড়ছে। এই প্রথম বস্তুটা যখন 5 মিটার নামছে তখন 25 মিটার নিচ থেকে একটা বস্তুকে ছাড়ছে, তাহলে ও 25 মিটার নিচ থেকে এইচ পরিমাণ গেছে। আর ও কি 25, ও তখন আরো 20 মিটার উপরে আছে, ওই 20 মিটার উপর থেকে 20 মিটার তো নামছে, উল্টা আরো এইচ পরিমাণও নামছে, তাহলে ওকে কি 20 প্লাস এইচ পরিমাণ নামতে হয়েছে। তাহলে আমি বলতে পারবো যে এস ইকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে তাকে কতটুক নামতে হয়েছে, 20 প্লাস এইচ, এইটুকু নামতে হয়েছে। তার বেগ কত ছিল, তার ওই মুহূর্তে অলরেডি একটা বেগ আছে, √98 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, এইটুকু।
সো এখানে আমরা যেটা করতে পারি এইচ এর ভ্যালুটা বসায় দিতে পারি, যে এইখান থেকে এইচ এর ভ্যালুটা বসাই দিতে পারি। সো 20 প্লাস হাফ জিটি স্কোয়ার মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার 98 টি প্লাস 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে ভাইয়া উভয় পাশে 4.9 টি স্কোয়ার কাটাকাটি চলে যায়। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে ভাইয়া আমাদের পড়ে থাকতেছে 20 ইজ ইকুয়ালস টু রুট ওভার 98 টি। তাহলে আমরা এই টিটা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে 20 বাই রুট ওভার 98। তাহলে দেখি আমাদের এটা কত আসে। এখান থেকে আমরা বের করতে পারতেছি টি ইজ ইকুয়ালস টু 20 বাই রুট ওভার 98 এত সেকেন্ড। এটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এইটা যদি বের হয়, যদিও আমার আসলে এই জায়গায় লেখাটা উচিত না, তাও আমি লিখতেছি। তাহলে এইখান থেকে আমি এইচ পাবো। অতএব এইচ হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু, ধর এটাকে আমি 1 নাম্বার দিলাম, হ্যাঁ এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। 1 থেকে এইচ হচ্ছে হাফ জি ইন্টু 20 বাই রুট ওভার 98 তার স্কোয়ার, বা বলতে পারবো 9.8 বাই 2 ইন্টু 20 বাই 98। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 220 কাটাকাটি করলে 10 হয়, এটা কাটাকাটি করলে 10 হয়, 10 কাটাকাটি করলে 1 হয়, 10 কাটাকাটি করলে 1 হয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হাফ জি টি স্কোয়ার, টি পাইলাম 20 বাই রুট ওভার 98। তাহলে 20, সরি এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, 20 স্কোয়ার হবে। সো একটা 20 রয়ে যায়। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে টোটাল 20 সেকেন্ড। এইচ ইজ ইকুয়ালস টু 20 মিটার। এইচ ইকুয়ালস টু 20 মিটার আমরা পাচ্ছি। তাহলে ক্যাপিটাল এইচ, অতএব ক্যাপিটাল এইচ হচ্ছে এইচ প্লাস 25, দ্যাট মিনস 45 মিটার। 45 মিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমি একটু বলি ভাইয়া কিভাবে করলাম পুরো প্রবলেমটা, যদিও এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে আমরা কিছু একটা লিখবো, সমস্যা নেই। আমরা প্রথমে চিন্তা করলাম প্রথম বস্তুটা 5 মিটার যেতে কতটুকু বেগ অর্জন করছে, 5 মিটার যেতে তার কতটুকু সময় লাগছে। এবার 2 নাম্বার বস্তুর জন্য ধরলাম সে 5 মিটার, সে তো 25 মিটার নিচ থেকে ছাড়া হয়েছে, সে ধরলাম এইচ পরিমাণ নামবে, টি পরিমাণ সময় লাগবে, তার জন্য ইকুয়েশন লিখলাম। প্রথম বস্তুর জন্য তাহলে সে 5 মিটার নামছে, আরো 20 মিটার নামতে হবে, প্লাস এইচ মিটার নামতে হবে। সো ওর জন্য সরণটা হচ্ছে 20 প্লাস এইচ, ওর অলরেডি একটা আদিবেগ 5 মিটার নামতে নামতে তৈরি হয়েছে। তাহলে ওর জন্য যে টাইমটা, বাকিটুকু সময় সে কতটুকু নামবে সেইটা আমরা বের করলাম। এখন এখানে আমরা এইচ এর ভ্যালুটা এখান থেকে নিয়ে যখন বসাই দিব, তখন 4.90 স্কোয়ার, দুই পাশ থেকে কাটাটি চলে যায়, আমরা এখান থেকে পেয়ে গেলাম টি এর ভ্যালু এত। এখন এই ইকুয়েশন থেকে আমরা তখন এইচ এর ভ্যালুটা পাইলাম, এইচ আসছে 20 মিটার। ঠিক আছে, তাহলে আমার এইটুকু যদি 25 মিটার হয়, টোটাল টুকু কত? এইটুকু এইচ, এইটুকু 25, তাহলে টোটাল টুকু এইচ প্লাস 25, দ্যাট মিনস 45 মিটার এইখান থেকে। ঠিক আছে, তো এইখানে অনেকটুকু জায়গা খালি রয়ে গেছে। সো এখানে কিছু জিনিস বলতে হবে। এখানে একটা উক্তি লিখে দিতে না, বিলিভ ইন yourself, নিজের প্রতি বিশ্বাস রাখেন, হ্যাঁ লাইফে বড় কিছু হবেন ইনশাল্লাহ। এই যে সাথে সাথে কমেন্ট পেয়ে গেছি, ভাইয়া অনেক পড়া বাকি, ক্লাস করেছি কিন্তু পড়া হয়নি, কি করব? তো আমরা জানি এই কমেন্টটা অনেকের কাছ থেকেই আসে, যে ভাইয়া ক্লাস করছি বা ক্লাস জমে আছে, অনেক পড়া জমে আছে, পড়া হয় নাই। সো এখানে আপনি কি করবেন, আপনি জানেন আপনার কি কি বাকি, আপনি জানেন আপনার পরীক্ষা কবে, আপনি জানেন এটার জন্য কি করা উচিত, পড়া উচিত, পড়া বাকি, পড়া উচিত। সো পড়াটা আমি কিভাবে পড়বো, আমাকে একটা রুটিন করে ফেলতে হবে। আমার শিক্ষক ক্লাস আছে, কলেজের ক্লাস আছে, কলেজের পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল আছে। সো আপনাকে রুটিনটা করতে পারতে হবে। ভাইয়ারা 1-2 দিন মোটিভেট করব, এইটার উৎসাহ উদ্দীপনা, এইটার যে ইন্টেন্সিটি, এটা 1-2 দিন থাকবে, তারপর এটা হারায় যাবে। প্রতিদিন মোটিভেশন যদি আপনাকে করতে হয়, মানে আপনার সিস্টেম যদি এরকম হয় যে প্রতিদিন পড়তে বসার জন্য আপনার নতুন নতুন মোটিভেশন লাগে, একটা সময় যেটা হবে
যে অনেক বেশি মোটিভেশন দিয়েও আপনি ০.৫ ঘন্টা পড়তে পারবেন না। সো মোটিভেশনের থেকেও ডিসিপ্লিন বেশি ইম্পোর্টেন্ট। আপনাকে এটা রুটিন বানায় ফেলতে হবে যে হ্যাঁ, আমার এইভাবে শিখর ক্লাসগুলো শিডিউল পড়ছে। এইভাবে আমার কলেজের পরীক্ষার ডেট গুলো আছে। এই আমার কলেজের ক্লাস, এই আমার শিখর ক্লাস, এইটুকু পড়ছি, এইটুকু বাকি আছে। ওইটুকু সলভ করার জন্য কোন দিন আমাকে কতটুক পড়তে হবে, কোন সপ্তাহের মধ্যে কতটুক শেষ করতে হবে, কোন মাসের মধ্যে কতটুক শেষ করতে হবে, এটা নিজের একটা রুটিন বানায় ফেলতে হবে। ওই রুটিনের মধ্যে যেই জিনিসগুলা আগে সে চলে গেছে ক্লাস আপনি করতে পারেন নাই বা ক্লাস করছেন, প্রবলেম করতে পারেন নাই। ওগুলো আপনি ওই রুটিন ওয়াইজ সলভ করে ফেলতে হবে। এটা প্র্যাকটিস বুক দেখে হোক, ক্লাস মিস গেলে রেকর্ড ক্লাস দেখে হোক বা বই করা হয় নাই, বইয়ের প্রবলেম গুলো সলভ করা হোক। রুটিন করবেন, রুটিন অনুযায়ী সলভ করার চেষ্টা করবেন। নিজের জান-প্রাণ লাগায় দিবেন ওই রুটিনটা ফুললি ফলো করার জন্য। এটা করতে পারলে আপনি যেকোনো জায়গায় থাকেন না কেন, অনেক মানুষ এমন আছে যে ইন্টার 2nd ইয়ারে উইঠে টেস্ট পরীক্ষার আগে দিয়ে দেয় পড়াশোনা শুরু করে। বোর্ডে এ প্লাস পায়, বুয়েট মেডিকেলে চান্স পায়। সো এখন তো আপনি ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি দেন নাই। আপনি শুরু করলে অবশ্যই পাবেন। হয়তো হ্যাঁ, হাফ ইয়ারলি পরীক্ষা অত ভালো হবে না। ১০০ তে ৫০ এর বেশি হয়তো পাবেন না। তাতে কি? আপনি ফার্স্ট ইয়ার ফাইনালে ফাটাইতে পারবেন। ফার্স্টও হইতে পারবেন কলেজে যদি এখন থেকে চিন্তা করেন। বোর্ড পরীক্ষা তো অনেক দেরি। সো এখন থেকে চিন্তা করলে অবশ্যই পসিবল। এইজন্যই ভাইয়া লিখছিলাম বিলিভ বিলিভ ইন ইউরসেলফ। এই বিলিভ বানান ঠিক আছে? ঠিক আছে। ওকে। প্রতিদিন কত ঘন্টা ঘুমানো উচিত? আধ্যাত্মিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনাদের বায়োলজির মেন্টররা। আমি অবশ্য বায়োলজি পড়াই না। থ্যাংক ইউ। সো এই তো আমাদের আরেকটা প্রবলেম P99 বলতেছে একটি বলকে এত আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ৩ সেকেন্ড এবং ৫ সেকেন্ড পর বলটির বেগের অনুপাত এত, এক্স এর মান কত এবং বলে দিছে জি এর ভ্যালু এত ধরতে। সো আমরা তাহলে একটু শুরু করি, দেখি কি আসে। আমাদের একটা বস্তুকে খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করছি। সো তার আদিবেগটা দেওয়া আছে হচ্ছে আমার ১৫০ মিটার পার সেকেন্ড। সো বেগের অনুপাত আমরা জানি v is equals to u minus gt. সো ৩ সেকেন্ড পর t is equals to 3 সেকেন্ড, ওই সময় যে বেগটা পাবো সেটা হচ্ছে ১৫০ মাইনাস 10 ইন্টু 3 বলেই দিছে আমাকে যে ইয়ার মানটা, জি এর মানটা 10 ধরতে। তাহলে আমার কত আসে ১২০ মিটার পার সেকেন্ড। টি টি কস টু যদি 5 সেকেন্ড চিন্তা করি তখন যে বেগটা পাবো ধরলাম সেটা ভি টু আসবে কত ইউ মাইনাস টি, দ্যাট মিনস আসবে ১০০ মিটার পার সেকেন্ড। নাও এই অনুপাতটা আমাকে দিয়ে দিছে v1/v2। এটা আমরা কত পাচ্ছি ১২০ ডিভাইডেড বাই ১০০ বা আমরা বলতে পারি ৬ ডিভাইডেড বাই ৫। এইটা ওরা বলতেছে x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 6/5। তাহলে আমরা এখান থেকে যদি সলভ করি, সলভ করলে কি আসে 1 প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1/5। তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে সলভ করলে x ইকুয়ালস টু 5। তো এই যে x এর ভ্যালু বের করতে বলছিল, x এর ভ্যালুই আমরা বের করে ফেললাম। ডান। ঠিক আছে, x এর ভ্যালু বের করতে বলছিল, আমরা x এর ভ্যালু বের করে ফেললাম। ডান হয়ে গেল। উদিতা বিশ্বাস, সবুজ চন্দ্র, আরো অনেকেই হচ্ছে যে এই প্রবলেমটা করতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা 99 পর্যন্ত করে ফেললাম। আর কি অঙ্ক করা দরকার আছে? 99টা তো হয়ে গেছে। সেঞ্চুরি, আজকের ক্লাস এখানে শেষ করে দিব নাকি? কথা ঘুম নিয়ে কোনো ম্যাথ নাই। রাতে ক্লাস করতে গেলে পড়ার সময় থাকে না, কি করব? অনেক প্রশ্ন আপনাদের। আচ্ছা, আজকে এই মুহূর্তে কেউ ক্লাস শেষ করতে চায় না, এখন সবাই ক্লাস করতে চায়। এইটা চলেন আমরা আরেকটা ম্যাথ করি। P100 এটা মনে হয় শিখর ইতিহাসে প্রথমবার হচ্ছে।
সো বলতেছে একটি গ্রহে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে, তো কি বলছে আমাদেরকে, 100 মিটার উঁচু একটা টাওয়ার, এটা শীর্ষ থেকে একটি বল নিচে ফেলা হলো মাটিতে আঘাত করার আগের শেষ হাফ সেকেন্ডে, 19 মিটার দূরত্ব অতিক্রম করে। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? ঠিক আছে, সেঞ্চুরি হয়ে গেল, কেক কাটবেন না? ওরে আল্লাহ, স্টুডেন্টদের অনেক কমেন্ট। চলেন আমরা প্রবলেম করি, প্রবলেম সলভ করি। সো সলিউশনে আসি। সো আমরা প্রথমে ধরে নিই যে এই হচ্ছে আমাদের বিল্ডিংটা। সো এই বিল্ডিং এর উঁচু থেকে একটি বল নিচে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে ধরলাম এই বিল্ডিং এর হাইট, ধরে নিলাম যে ভাইয়া এই বিল্ডিং এর হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ। এইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, আদিবেগ ছিল 0। তো লাস্টের কত সেকেন্ডে? লাস্টের হাফ সেকেন্ডে টি ইজ ইকুয়ালস টু, মানে ধরেন লাস্টের হাফ সেকেন্ডে ওরা কি করছে, 19 মিটার পর্যন্ত ডিস্টেন্স ট্রাভেল করছে। আমরা ধরে নিলাম টোটাল সময়টা টি এবং টোটাল উচ্চতাটা হচ্ছে এইচ, টোটাল উচ্চতাটা এইচ। এখন এবং এই এইচটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে, দেখেন এই এইচটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 100 মিটার, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। এখন বলছে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের মান কত। এখন দেখেন সলিউশনে যদি আমরা যাই, আমরা কি বলতে পারি যে ভাইয়া আমাদের এইখানে অবশিষ্ট যে অংশটুকু আছে, আমি যদি এইভাবে বলি যে ভাইয়া এইখানে যে অংশটা আছে এইটুকু 90 মিটার হইলে এইটুকু কি 81 মিটার, এইটুকু 81 মিটার। টোটাল টাইমটা যদি টি হয়ে থাকে তাহলে এইটুকু টাইম কি টি মাইনাস হাফ এত সেকেন্ড। টোটাল হাইটটা যদি 100 মিটার হয়, এইটুকু যদি 90 মিটার হয় তাহলে বাকিটুকু 81 মিটার। টোটাল টাইমটা যদি টি হয়, এখানে হাফ সেকেন্ড গেলে বাকি টাইমটা কি টি মাইনাস হাফ সেকেন্ড। তাহলে দেখেন আমরা একটা জিনিস বলতে পারি, টি মাইনাস হাফ সেকেন্ডে, টি মাইনাস হাফ সেকেন্ডে আমরা কতটুকু গেছি, 81 মিটার, আর আদিবেগ কত ছিল, 0। এই ইনফরমেশনটাকে আমরা কাজে লাগাবো। সো আমরা এই ইনফরমেশনটা কিভাবে কাজে লাগাবো, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা কতটুকু গেছি, 81 মিটার, আমরা 81 মিটার গেছি, আদিবেগ কত ছিল, 0। হাফ ইন্টু হাফ ইন্টু আমাদের কি বলছে, আমাদের বলছে হচ্ছে এ আমরা জানি না, ধরলাম জি, আর এখানে আমরা টি এর জায়গায় টি মাইনাস হাফ তার স্কোয়ার সেটা বসাইতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি রেজাল্ট কি পেলাম, রেজাল্ট পেলাম হচ্ছে 81 ইজ ইকুয়ালস টু জি বাই 2 ইন্টু টি মাইনাস হাফ তার স্কোয়ার। এইটা একটা রেজাল্ট আমি পাইলাম, এটাকে আমি মার্ক করে রাখলাম। ওকে, সো এইটা হচ্ছে আমার 1 নাম্বার। ওকে, আরেকটা জিনিস চিন্তা করেন তো, নাও আমরা যদি চিন্তা করি টোটাল টি সময়ে, টোটাল টি সেকেন্ড সময় আমরা কতটুকু গেছি, 100 মিটার গেছি, এবং আদিবেগ কত ছিল, 0। যদি আমরা টোটাল জিনিসটাকে কাউন্ট করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ তো আগের মতোই 0, তো এখানে 100 ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এইটা আমার আরেকটা সমীকরণ চলে আসবে, এইটাকে আমি দিলাম হচ্ছে 2 নাম্বার। ওকে, সো এইবার আমাকে কি করতে হবে, এইবার হচ্ছে আমাকে দুইটা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কিছু একটা জিনিস পেয়ে যাব। সো আমি 2 ভাগ 1 করব, 2 ভাগ 1 করলে আমার যেটা আসবে, এই পাশে চলে আসতেছে টি স্কোয়ার, এই পাশে হচ্ছে টি মাইনাস হাফ সেটার স্কোয়ার, এই পাশে থাকতেছে 100 ডিভাইডেড বাই 81। আমি যদি রুট করে ফেলি তাহলে টি ডিভাইডেড বাই টি মাইনাস হাফ, টি ডিভাইডেড বাই
টি মাইনাস হাফ, 100কে রুট করলে 10, এটাকে রুট করলে 9। বা আমি যদি একটু উল্টা করে লিখি তাহলে আমাদের এখান থেকে চলে আসবে 9t is equals to 10t minus 10 into half, that means 5. সো এইখান থেকে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি যে আমার t is equals to 5 সেকেন্ড। আমি পেয়ে যাচ্ছি t equals to 5 সেকেন্ড। ওকে, সো এখন আমি যদি আমার 2 নাম্বার ইকুয়েশন থেকে কাজ করি, দুই থেকে যদি আমি কাজ করি তাহলে আমি কি পাচ্ছি 100 is equals to half into g into t স্কয়ার। t মানে কত? 5 স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি g হচ্ছে 200 ডিভাইডেড বাই 5 স্কয়ার, দ্যাট মিনস 200 ডিভাইডেড বাই 25, তার মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট মিনস 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই তো আমরা মোটামুটি আমাদের 100 নাম্বার প্রবলেম শেষ করে ফেললাম। ঠিক আছে, তো আমার সাথে উদিত বিশ্বাস ও কমপ্লিট করছে, ওরও আসছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো একটি গ্রহে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি বল নিচে ফেলা হলো। তো এটা ছিল টাওয়ারটা 100 মিটার উঁচু, এইখান থেকে স্থির অবস্থা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, লাস্ট হাফ সেকেন্ডে 19 মিটার যায়, তার মানে অবশিষ্ট 81 মিটার আমাদের যেতে সময় লাগে। যদি টোটালটা টি সময় লাগে তাহলে টি মাইনাস হাফ সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এবার যেটা করছি ফার্স্টে এইটুকু অংশের জন্য চিন্তা করলাম, টি মাইনাস হাফ সেকেন্ডে 81 মিটার গেছে, এসি কস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার থেকে এটা একটা রিলেশন বের করলাম। আর পরের বার পুরো টি সময়ে পুরো 100 মিটারের জন্য আরেকটা রিলেশন বের করলাম, ভাগ করে এখান থেকে টাইমটা বের করে নিয়ে আসলাম 5 সেকেন্ড। এইবার আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশনে আমরা 100 জানি, হাফ জানি, টি 5 সেটাও জানি, সবকিছু জানি। এখান থেকে জি বের করলাম, জি চলে আসলো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সবাই সেঞ্চুরি করতেছে, কেক টেক কাটার কথা বলছে, কেক আর কেমনে কাটবো? তো আমার সামনে যদি ব্যাট থাকতো আমি ধরে উঁচু করে বলতাম সেঞ্চুরি, বাট ব্যাট তো নাই। আপনাদের ক্যামেরা আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা আমাদের কাছে মনে হয় এটা আমার একার না, আপনাদের সকলের একসাথে সম্মিলিত ক্রেডিট। কারণ আপনারা যদি সাপোর্ট না দিতেন আমি হয়তো 50টা অঙ্ক করাইতে পারতাম না। ক্লাস খুব বেশি ছিল না, বাট অল্প ক্লাসেও চেষ্টা করছি থিওরি গুলো কাভার করে বিভিন্ন টাইপের ম্যাথ করানোর। সো চেষ্টা করছি, আপনারা সাপোর্ট দিছেন, সম্মিলিত এফোর্ট ছিল, আমরা সেঞ্চুরি কমপ্লিট করে ফেলছি, আরো কিছু ম্যাথ করতে হবে। সো ঠিক আছে, ওকে ওকে, 100 কমপ্লিট, ওকে ডান। আমরা তাহলে চলেন 101 নাম্বার প্রবলেমে চলে যাই। ক্লাস কতক্ষণ আছে জানি না, ক্লাস আছে আরো 12 মিনিট। সো P101, আমাদের প্রবলেম বলতেছে ভূমি থেকে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের গতিপথের সমীকরণ দেওয়া আছে, এত সর্বোচ্চ উচ্চতা কত বের করতে হবে। আচ্ছা, সো আমরা ম্যাক্স হাইট বের করব, আমাদেরকে দিয়ে দেওয়া আছে কি y is equals to x minus x square divided by 20, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হবে। সো এই জন্য আমি আগে আপনাদেরকে একটা জিনিস শিখাবো। ধরেন আপনাকে যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, f of x is equals to ধরেন সামথিং টুয়াইস x স্কয়ার মাইনাস 5, এরকম কিছু একটা। সো f of x এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে একটা শর্ত থাকে। সেই শর্ত কি, ddx of f of x 0 হয়। এটা একটা শর্ত, এটা গুরুমান লঘুমানের শর্ত। ঠিক আছে, রাতে ক্লাস করতে গেলে পড়ার সময় থাকে না, তাহলে কি করব? রাতে ক্লাস করতে গেলে পড়ার সময় থাকে না, তো আপনার যদি মনে হয় রাতে লাইভ ক্লাস করতে যে আপনার পড়ার সময় নষ্ট হয়ে যাচ্ছে, লাইভ ক্লাস করেন না, সমস্যা নেই। আপনার যখন ফ্রি টাইম থাকে সকালে, দুপুরে, সন্ধ্যায়, যেই সময় আপনার বেস্ট টাইমিং, ওই সময় আপনি ক্লাসটা রেকর্ড থেকে করে নেন। ক্লাসের শুরুতে আমরা অনেক সময় সালাম দিতে দিতে টাইম চলে যায়, নামাজের ব্রেকে টাইম চলে যায়, অনেক সময় আপনাদেরকে কোশ্চেনের উত্তর দিতে টাইম চলে যায়। রেকর্ডে করতে গেলে আপনি হয়তো সেই টাইমগুলোতে স্কিপ করে চলতে পারেন, 1.5 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় করতে পারেন। আপনার যেভাবে করলে বেস্ট হয় ওইভাবে করেন। এই অফারটা আমি আপনাকে অফলাইনে দিতে পারতাম না, অফলাইনে আমার টাইমের সাথে আপনার টাইম মিলাইতে হবে, নাইলে পসিবল না।
অনলাইনে সুবিধাই এটা। 90% স্টুডেন্ট সম্ভবত রেকর্ড ক্লাস করে, 10% লাইভ ক্লাস করে। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে করেন। তবে সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত যে টাইম, এটা সবথেকে পিক টাইম। চেষ্টা করেন এই টাইমটায় সবথেকে কঠিন যে পড়াগুলো, সবথেকে বেসিক লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেগুলো একদম হার্ডকোর সাবজেক্ট, ওগুলো এই সময়গুলোতে পড়ার। ঠিক আছে? ওকে, সো আমরা এখন দেখব এইটা হচ্ছে একটা ফাংশন, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই 0 হইতে হবে। সো ডিডি এক্স অফ ওয়াইটা কত আছে? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 20 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 মাইনাস 1/20, এক্স স্কোয়ারকে করলে 2x ইকুয়ালস টু 0, বা 1 মাইনাস এক্স বাই 10 ইকুয়ালস টু 0, বা এখান থেকে পাচ্ছি এক্স বাই 10 ইকুয়ালস টু 1, বা এক্স ইকুয়ালস টু 10 মিটার। এইটুকু আমরা প্রথমত পেয়ে গেলাম। আচ্ছা, নাও ম্যাক্স এট এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স। অতএব ওয়াই ম্যাক্স যদি আমাকে বের করতে হয়, তাহলে এই যে সমীকরণে এক্স এর জায়গায় 10 বসাইতে হবে, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 20। সো 10 মাইনাস 100/20, দ্যাট মিনস 10 মাইনাস 5, দ্যাট মিনস 5 মিটার। অতএব ওয়াই ম্যাক্স ইজ ইকুয়ালস টু 5 মিটার। ওয়াই ম্যাক্স ইকুয়ালস টু 5 মিটার। ঠিক আছে, ডান। ওকে, ডান। তাহলে 101 নাম্বার প্রবলেম শেষ। আমরা 102 নাম্বার প্রবলেম নিয়ে কাজ করব, P102। সো দেখি আমাদের প্রবলেমটা কি বলা আছে। আমাদের প্রবলেমটা এইভাবে দেওয়া। একটি প্রক্ষেপককে বা একটি প্রাসকে আনুভূমিক থেকে ভি বেগে থিটা কোণে ছোড়া হলো যখন অভিকর্ষ ত্বরণ জি, তখন প্রক্ষেপকটির পাল্লা হয় ডি। মানে আমাদেরকে আর এর জায়গায় ডি বলা আছে। সো কোশ্চেনে হচ্ছে ভি নট ইকুয়ালস টু ভি বলছে, থিটা নট ইকুয়ালস টু থিটা বলছে, জি ইকুয়ালস টু জি বলছে, একমাত্র জিনিস চেঞ্জ করে নাই, আর ইকুয়ালস টু ডি বলছে। যদি গতিপথে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর প্রক্ষেপকটি এমন একটি ভিন্ন অঞ্চলে প্রবেশ করে যেখানে অভিকর্ষ ত্বরণ হয়ে যায় এত, সো আমাদেরকে জি প্রাইম দেওয়া আছে, তাহলে এন ডি প্রাইম ইজ ইকুয়ালস টু এন ডি, এইটা আরেকটা মান দেওয়া। এইখান থেকে আমাদেরকে বের করতে বলছে এন এর ভ্যালু কত। খুব জটিল একটা প্রশ্ন, আমরা দেখি সলভ করা পসিবল হয় কিনা আমাদের পক্ষে। আচ্ছা আচ্ছা, তাহলে সিনারিওটা আমরা একটু কল্পনা করি, হ্যাঁ, যেখানে আমরা কি কি করতে চাচ্ছি, কি কি হচ্ছে। সো এই হচ্ছে আমাদের একটা প্রাস, তাকে হচ্ছে ভি বেগে থিটা কোণে ছোড়া হয়েছে। সো সে এইভাবে যাচ্ছিল, ম্যাক্স হাইটে পৌঁছাচ্ছে, এইটুকু সময় জুড়ে আপ টু দিস পয়েন্ট তার জন্য কাজ করতেছিল হচ্ছে জি। আচ্ছা, তারপর এইখান থেকে শুরু করে অবশিষ্ট অংশ তার জন্য অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয়ে গেল জি প্রাইম। সেই জি প্রাইমের মান কত? জি প্রাইমের মান জি ডিভাইডেড বাই 0.81। ঠিক আছে, এইটা দেওয়া। এখন আমাদের বলছে যে টোটাল যে আনুভূমিক পাল্লা ডি প্রাইম, সেটা হয়ে গেছে এন ডি। কোশ্চেন এন ইজ ইকুয়ালস টু হোয়াট? এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিসটা। সো আমরা দেখি এটা ইনশাল্লাহ সলভ করা যায় কিনা। ওকে,
সো আমরা প্রথমত যেটা বুঝতেছি আমাদের যে ডি নরমালি আমরা যদি একটু সলিউশনে আসি, এইখান থেকে এই যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু এইটা তো অ্যাকচুয়াল ডি এর ঠিক অর্ধেক, তাই না? বা আমি এভাবে বলি তাহলে বেটার হয় আই গেস। এই যে ডিস্টেন্সটুকু ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত যে ডিস্টেন্স হয়, এইটুকু কত থাকে? নর্মাল ডি এর বা আনুভূমিক পাল্লার অর্ধেক। আর অপর যে ডিস্টেন্সটুকু সে যাবে, এইটুকু আসলে কি ডি প্রাইম তার অর্ধেক। এখন ফার্স্টে আমরা ডি বের করব, ডি প্রাইম বের করব। সো ডি আসলে কত হয়? ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর ডি প্রাইম হবে হচ্ছে কত? ডি প্রাইম হবে আসলে আপনার দেখেন পরবর্তী অংশে আপনার কিন্তু আদি বেগ থেকে শুরু করে সবকিছুই সেম। যদি আমি একই বেগে মারতাম তাহলে আমার আসতো আসলে ভি স্কোয়ার সাইন 2 থিটা, জাস্ট জি এর জায়গায় জি ডিভাইডেড বাই 0.81 এটা আসতো। বা আপনি বলতে পারেন 0.81 ইন্টু সবকিছুই আগের মতো ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, বা আপনি বলতে পারেন 0.81 ইন্টু ডি। তো এইটা হচ্ছে রিলেশন বিটুইন ডি অ্যান্ড ডি প্রাইম। এটা একটা রিলেশন। এখন আপনাকে যেটা বলছে, আপনাকে আচ্ছা এখানে তো আমি ডিরেক্টলি বের করে ফেললাম না, একটু ভুল হয়েছে আমার, তাহলে একটু ভুল হয়েছে, আমরা একটু দেখি যে কিভাবে করা যায়। সো আমরা ফার্স্টে এইটুকু বের করে রাখলাম, পরের অংশে আমরা বের করি। পরের অংশ আমাকে কতটুকু নামতে হবে, কতটুকু নামতে হবে সেটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল এই হাইটটা যদি আমরা একটু বলি যে ভাই এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, তাই না? এটা আমরা বললাম। সো ক্যাপিটাল এইচ যদি আমরা বের করি, এইচ হচ্ছে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, সো জি প্রাইম অঞ্চলে, জি প্রাইম অঞ্চলে আমরা যখন নামতে শুরু করব ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কি হবে? ওয়াই অক্ষে আদিবেগটা 0, ত্বরণটা হচ্ছে 0.81g যেখানে নিচের দিকে কাজ করে, সরণটা হচ্ছে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, সরণটাও নিচের দিকে। সো আমরা ফার্স্টে টাইমটা বের করব যে নিচে নামতে কতটুকু সময় লাগে। নাও এস ইজ ইকুয়ালস টু ইউ যেহেতু 0, হাফ এ টি স্কোয়ার। সো আমরা টাইম বের করলে টাইমটা আসবে 2s ডিভাইডেড বাই এ তার রুট, বা আমরা টাইমটা যদি বের করে ফেলি টাইমটা এখানে চলে আসবে হচ্ছে 2 ইন্টু এস এর জায়গায় আমরা কত পাইলাম? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g ইন্টু এর জায়গায় আমরা পাচ্ছি, এর জায়গায় আমরা পাচ্ছি এখানে হচ্ছে যেহেতু জি প্রাইম অর্থাৎ 0.81g। তো আমি এখান থেকে আমার টাইম রিলেটেড কিছু ডাটা পাবো। আমি একটু ছোট করে নিই লেখাটাকে। সো এই তো এখান থেকে শুরু। ওকে, সো আমরা এখান থেকে টাইমটা একটু বের করে নিই। এখান থেকে টাইমটা যদি বের করি, টাইম আসে 2 2 কাটাকাটি চলে যাবে। সো আমাদের টাইম আসতেছে উপরে, বা আমি একটু যদি নিচে মুছে দিই, এখানে টাইম চলে আসতেছে হচ্ছে উপরে ভি থাকবে, নিচে উপরে সাইন থিটা থাকবে, আর এদিকে 2 2 কাটাকাটি চলে যাবে, দুইটা জি স্কোয়ার জি থাকবে ইন্টু রুট ওভার 0.81। এইটুকু টাইম লাগবে নিচে পড়তে। এখন এইটুকু সময়ে টি সময়ে এক্স অক্ষে সরণ, এক্স অক্ষে সরণ সেটা যদি আমরা বের করি, এক্স ইকস টু কি? এক্স ইকস টু হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু টি। ভি নট কত ছিল? ভি ছিল, কস থিটা নট কস থিটা ছিল, টি আমরা বের করলাম ভি সাইন থিটা ডিভাইডেড বাই
জি ইন্টু রুট ওভার 0.81, এটা আমরা বের করলাম। আলটিমেটলি আমাদের চলে আসতেছে ভি স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই হচ্ছে উপরে তো 2g নেওয়া লাগবে ইন্টু রুট ওভার 0.81। সো আমি এখানে পুরোপুরি শেষ করতে পারতেছি না, আমাকে আরেকটা পেজ নেওয়া লাগতেছে, আমি একটু নিব। এক্স সমান সমান চলে আসছে ভি স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই 2g ইন্টু 0.81। এটাকে আমি একটু এইভাবে সাজাই লিখবো, দেখেন ভি স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি, আর এখানে 2 রুট ওভার 0.81। কেন এইভাবে লিখতেছি? কারণ এই জিনিসটাই কি ছিল, আমার ডি ছিল না ভাইয়া, এই জিনিসটাই তো আমার ডি ছিল, ভি স্কোয়ার সাইন 2θ বাই জি, এটা ছিল আমার ডি, তাহলে ডি ডিভাইডেড বাই 2 রুট ওভার 0.81, এইটা আসছে আমার পরবর্তী অংশে, সেকেন্ড অংশে এক্স। তাহলে আমরা যদি কাজ করি প্রথম অংশে x ইজ ইকুয়ালস টু বা x1 ইজ ইকুয়ালস টু ডি বাই 2, দ্বিতীয় অংশে সরণ যেটা সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 2 রুট ওভার 0.81। অতএব মোট x অক্ষে সরণ সেটা হচ্ছে x1 প্লাস x2, যদি আমি ডি বাই 2 কমন নিই 1 প্লাস 1 বাই রুট ওভার 0.81, এই মোট সরণটাই আমাদের কি দেওয়া ছিল, এনডি, এনডি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস রুট ওভার 0.81। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখি 0.81 কে রুট করলে কত হয়। এটা আসে 0.9, এটা আসে 0.9, তাহলে আমার দুই পাশ থেকে ডি কাটাকাটি চলে যাবে, ডি কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকতেছে টুয়াইস এন ইজ ইকুয়ালস টু 1 প্লাস 0.9, বা আমি যদি ভাগ দিই এখানে 1 প্লাস 10/9, বা আমি বলতে পারি 9 আর 10 19। সো 2n ইজ ইকুয়ালস টু এত, বা n ইজ ইকুয়ালস টু 19 ডিভাইডেড বাই 18, 19 ডিভাইডেড বাই 18, 19/18, এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তো আমি নিজেও অনেকদিন আগে করছি, অত একটা করা হয় নাই, আমি একটু দেখি তাও শিওর হয়ে। এক্স ইকুয়ালস টু এত আসছে, ভি স্কয়ার সাইন 2g 2 ইন্টু রুট ওভার 81। ওকে, এটা পাইলাম, এটা হচ্ছে জি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই 2। আগে পাইছিলাম ডি বাই 2, পরের অংশে মানে প্রথম অর্ধেক অংশে ডি বাই 2 গেছে, পরের অর্ধেক অংশে এইটুকু গেছে। আর আমার কোশ্চেনে বলা ছিল যে আগের তুলনায় জিনিসটা হচ্ছে এন গুণ হয়ে যায়, তাহলে এনটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা, সো আমরা এখান থেকে বের করলাম যে টোটাল যেটা ডি যদি কম কাটাটি চলে যেতে, তাহলে 2n ইজ ইকুয়ালস টু 1 প্লাস 0.9, 9/10, 10 আর 9 মিলে 19, নিচে 9, 9 দুগুণে 18, সো n ইজ ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি গতকালকে ভর্তি হয়েছি শিক্ষতে, কি বলছে অদিত্যনাথ, আমি গতকালকে ভর্তি হয়েছি, আর শিক্ষতে এতগুলো ক্লাস হয়ে গেছে, সামনের কোয়ার্টার 2 শুরু হবে, আমি কোয়ার্টার 2 এর পড়া পড়বো নাকি কোয়ার্টার 1 এর, প্রতিদিন কয়টি ক্লাস করা উচিত? আপনাদের একটা সহজ বুদ্ধি দিই ভাই, আগামী 3 মাস আপনার একটু কষ্ট যাবে, আপনি তো প্রথম কোয়ার্টারে পড়াশোনা করেন নাই, ধরি না আপনার বিভিন্ন প্রবলেম ছিল, আপনাকে যেটা করতে হবে আগামী 3 মাস আপনি প্রতিদিন 2 দিনের পড়া পড়তে হবে। ওই দিন মানে আপনি ধরেন জানুয়ারির 10 তারিখের কথা চিন্তা করেন, জানুয়ারির 10 তারিখে আপনি শিক্ষতে ক্লাস হবে, ওইটার কারেসপন্ডিং পড়া শেষ করতে হবে, এবং শিক্ষতে মিস যাওয়া লাস্ট 3 মাসের আরো একটা দিনের পড়া শেষ করতে হবে, অর্থাৎ জানুয়ারি 10 তারিখে আপনার জানুয়ারি 10 তারিখের পড়াটাও শেষ করতে হবে, আগের মিস যাওয়া আরো একটা দিনের পড়াও শেষ করতে হবে। হয়তো আগে নর্মালি একদিনে 7-8 ঘন্টা পড়া উচিত ছিল, আপনি হয়তো ওই দিন 13-14 ঘন্টা পড়তে হবে, একটু কষ্ট করবেন। বাট 3 মাস পর আপনি চিন্তা করেন আপনার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার সব টপিক যখন শেষ হয়ে যাবে, কলেজে গেলে দেখবেন যেখান থেকে প্রশ্ন হচ্ছে সেখান থেকে আপনি পারতেছেন, ফার্স্ট ইয়ার ফাইনাল আসতে আসতে আপনার সকল কিছু দেখবেন ক্লিয়ার হয়ে গেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। যে আপনার এখন মনে হচ্ছে যে আমি কিছুই পারি না, সে আপনার কাছে মনে হবে যে 3 মাস পর আরে আমি তো অনেক কিছু পারতেছি। প্রথম 1-2 সপ্তাহ অনেক কষ্ট হবে, অনেক চ্যালেঞ্জ লাগবে, মনে হবে যে হাত পা ছিঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আমি কই চলে আসলাম, অনেক প্যারা লাগবে। বাট 1টা সপ্তাহ 2টা সপ্তাহ কষ্ট করে যদি আপনি মানে এই লোডটা নিতে পারেন, আপনার অন্য একটা ভালো লাগা কাজ করবে। আমার তো অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, আগে কাজ করলে বুঝতাম না, এখন অনেক কিছু রিলেট করতে পারতেছি, ভাল লাগবে। এই ভাল লাগাগুলো যখন চলে আসবে তখন আপনি পড়ার প্রতি উৎসাহ পাবেন। আর যখন 3 মাস কষ্ট করে আপনি আগের 3 মাস বর্তমানে 3 মাস শেষ করে ফেলছেন,
তখন আপনার কাছে একটা রিয়ালাইজেশন আসবে যে আমি তো ৩ মাসে ৬ মাসের পড়া পড়তে পারি। তাহলে আমি যদি আমার পড়ার গ্যাপ না থাকে, আগামী ৩ মাস যদি আমি এই লাস্ট ৩ মাসের মতো করে এইরকম দ্বিগুণ এফোর্ট দিয়ে পড়ি, তাহলে আমার পড়া তো শেষ হবেই। আমি কতটুকু অ্যাডভান্স লেভেলে শেষ করতে পারবো। ওই প্রিপারেশন নিয়ে যদি আপনি অ্যাডমিশন দেন, অ্যাডমিশন পর্যন্ত যেতে পারেন, তাহলে চিন্তা করেন বোর্ড পরীক্ষা আসার অনেক আগেই আপনার সাথে নরমাল স্টুডেন্টদের হিউজ একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। এবং ওই পার্থক্য যখন তৈরি হয়ে যাবে তখন টেস্ট পরীক্ষার আগেই আপনি বলতে পারবেন যে আমি বুয়েটে চান্স পাবো নাকি মেডিকেলে চান্স পাবো। আপনার যেখানে ইচ্ছা। অলরেডি আপনি তখন নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনি শুধু বুয়েটে চান্স পাবেন না, আপনি বুয়েটের ট্রিপল ই 6 এ চান্স পাবেন কিনা। আপনি যদি মেডিকেলে না, আপনি ডিএমসি সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাবেন কিনা। ওই ব্যাপারটা তখন চলে আসবে। সো পিছায় পড়া খারাপ, বাট খারাপ জিনিসকে যারা পজিটিভলি চিন্তা করে ভালো স্টেপ নিতে পারে, তারা ভালোর থেকেও অনেক ভালো করতে পারে। At least শুভ ভাইয়া believes this and many students before believe that and তারা অবশ্যই ভালো করতে পারছে। সো এটা ছিল ১০২ নাম্বার প্রবলেম। আমরা ১০২ নাম্বার প্রবলেম শেষ করছি আজকের ক্লাসে। আর কিছু এট লিস্ট বলব না। আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। আপনাদের সাথে আমার আহ ১০০ নাম্বার প্রবলেমের স্লাইডটা দিয়ে শেষ করি না। আপনাদের সাথে আমার এই কোয়ার্টারের আজকে ক্লাস শেষ। আগামী কোয়ার্টারে বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। সো গতিবিদ্যার চ্যাপ্টারটা চেষ্টা করছি ভাইয়ার পক্ষ থেকে যতটুকু সম্ভব এফোর্ট দেওয়ার। জানি না আপনাদের কতটুকু আরকি আ ক্লিয়ার করতে পারছি, গতিবিদ্যা কতটুকু সহজ কঠিন ছিল আপনাদের জন্য। বাট এইটুকু বলব, যদি কেউ আরেকবার এটলিস্ট আপনি রেকর্ড দেখে জিনিসটা রিভাইজ করতে পারেন, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আপনি বেশ ভালো একটা দখল নিয়ে নিতে পারবেন। ভাইয়া এটলিস্ট ক্লাসে যেই কয়টা ম্যাথ করাইছি, এই কয়টা ম্যাথও যদি আপনি ১ বার ২ বার করে মাথায় নিয়ে নিতে পারেন, পরীক্ষা হলে যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসুক, ডাজন্ট ম্যাটার এটা কলেজের টেস্ট, কলেজের কুইজের পরীক্ষা নাকি কলেজের ক্লাস টেস্ট নাকি হাফ ইয়ারলি, ইয়ারলি নাকি টেস্ট পরীক্ষা নাকি বোর্ড পরীক্ষা, ডাজন্ট ম্যাটার এটা অ্যাডমিশনের মেডিকেলের পরীক্ষা নাকি বুয়েটের পরীক্ষা। যেকোনো জায়গা থেকে যেকোনো সময় যেকোনো পরীক্ষা আসুক না কেন, আপনি এখান থেকে পারবেন। এমনকি ভাইয়া এটাও বলে দিচ্ছি, যদি আপনি অ্যাডমিশনে যান বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং জন্য যদি আপনি প্রিপারেশন নেন, আপনি অ্যাডমিশনের কোনো ক্লাস নাও করেন গতিবিদ্যা থেকে, জাস্ট একাডেমিকের এই ম্যাথ গুলো আপনি রিভাইজ করে যান। আপনার কিচ্ছু লাগবে না। ওইটা দিয়ে আপনি বুয়েট ভর্তি পরীক্ষাও দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আর কিছু বলব না। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।